টি-টোয়েন্টি নাকি শিক্ষা সফর? গতকালের বাংলাদেশ ইন্ডিয়ার টি-টোয়েন্টি ম্যাচে আসলে অনভিজ্ঞতা নিয়ে ইন্ডিয়া ভালো খেলেছে নাকি বাংলাদেশের ব্যাটসম্যানরা ছিল দুর্বল? ইন্ডিয়ান টিমকে বিশ্লেষণ না করে শুধু বাংলাদেশকে লক্ষ্য করলেই ক্লিয়ার হয়ে যাবে হারার আসল কারণ। প্রথমত, অভিযোগ ওঠে জাতীয় দলেও চলমান কোটা পদ্ধতি। মেধাবী বা যোগ্যরা জায়গা পায় না। কারা আছে এই কোটায়? শুরুতেই যার কথা না বললে নয়, সে হচ্ছেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। অনেকটা ক্যাপ্টেন কোটায় টি-টোয়েন্টিতে খেলেছেন শান্ত। একজন ক্যাপ্টেন হিসেবে কতটুকু দায় নিচ্ছেন দলের? তিনি এমনভাবে খেলেছেন যেন গলির ক্রিকেটে ক্যাচ প্র্যাকটিস করানোর মতোই, যেন মাঠে তিনি জুনিয়রদের ক্যাচ ধরা শেখাচ্ছেন। কি সুন্দর গ্রাফ করেছে প্রতিটি প্লেয়ারকে টিম ইন্ডিয়া, তা বুঝতে গেলে শান্তর আউটটা লক্ষ্য করলেই সহজেই বোঝা যায়। তাকে ঠিক যেভাবে আউট করতে চেয়েছে ঠিক সেভাবেই আউট হয়েছেন তিনি। কাভার ও মিড অফের প্লেয়ারকে ভেতরের দিকে নিয়ে আসা হয়েছিল, যাতে করে তিনি এরিয়াল রুটে খেলতে বাধ্য হয়। তিনিও ব্যতিক্রম কিছু করলেন না। একইভাবে ফাঁদে পা দিয়ে লেজ কাটলেন লিটন কুমার দাসও। লিটনের কিসের এত তাড়া যে 2 বলে 4 রান করেই ফেরার জন্য পাগল হয়ে গিয়েছিলেন? তিনি নাকি এবার বিপিএলে এখনও দল নিশ্চিত করেননি। তবে কি বিপিএলে দল নিশ্চিত করতেই দ্রুততার সাথে ফেরার পায়চারা? লিটনকে গ্রাফ করা যেন ইন্ডিয়ান দলের জন্য আরও সহজ। তিনি একবার দুবার নয়, একাধিকবার আউট হয়েছেন একইভাবে। তার সব থেকে দুর্বল জায়গা অফ স্ট্যাম্পের এক হাত বাইরের বল খেলা। আজও হয়নি তার ব্যতিক্রম। যেই বলটা কাট কিংবা কাভার ড্রাইভ করা উচিত ছিল, তিনি সেই বলটি লেগ সাইডে সুইপ বা পুল করতে গিয়ে হয়েছেন ক্যাচ আউট। কতটা অদক্ষতার পরিচয় দিয়েছেন তিনি, তা বলার ভাষাই রাখে না। লাল বলের খেলা হলে হয়তো তিনি এই বলটা ছেড়ে দিতেন, না হয় কাভার ড্রাইভ করতেন। যার কথা না বললেই নয়, তিনি হলেন জাকের আলী। দলের অবস্থা যখন নাজেহাল, টপ অর্ডার যখন ভেঙে গিয়েছে, তখন সব থেকে অসহায় আত্মসমর্পণ করেছেন এই ব্যাটার। ভারুনের হাতেই বোল্ড হলেন তিনি। অবশ্য বোল্ড বললে খানিকটা ভুল হবে, উইকেট তো ছেড়েই দিয়েছিলেন তিনি। ব্যাট ও প্যাডের মাঝে এত বড় ফাঁকা, তার উপর ডিভিয়েট করেছে বল। হকাই গ্রাফিক্সে পরবর্তীতে দেখা যায় ডিভিয়েট না করলেও তিনি বোল্ডই হতেন। এটাকে বিলো স্ট্যান্ডার্ড ব্যাটিং বলাই যেতে পারে। বিলো স্ট্যান্ডার্ড ব্যাটিংয়ের হিসাব করলে শুনতে অবাক লাগলেও সব থেকে অভিজ্ঞ প্লেয়ার মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মাহমুদুল্লাহর নামও বাদ যাবে না। সিনিয়র ক্রিকেটার হিসেবে সব থেকে বেশি দায়িত্ব নেওয়ার কথা ছিল তারই, সেখানেও ব্যর্থ সে। শেষবার আফগানিস্তানের বিপক্ষে 5 ডট বল খেলে 19 বলে 21 রান করেছিলেন তিনি। অথচ গতকাল মাত্র 2 বলে 1 রান করে ফিরে গেছেন। যেখানে আপনি সব থেকে অভিজ্ঞ প্লেয়ার, মাঠে আসার পর আপনাকে অপোনেন্ট বোলারদেরকে কিছুটা হলেও রেসপেক্ট দেখানো উচিত ছিল। এদিকে হটকেক বনে যাওয়া তাওহিদ হৃদয় দিয়েছে টেম্পার হারানোর বড় উদাহরণ। বেশিরভাগ বলই খেলেছেন লেগ সাইড ওরিয়েন্টেড। অফ স্ট্যাম্পের বাইরের বল যেন তার জন্য একটি উইক জোন। ইন্ডিয়ান বোলাররা শুরু থেকেই নিয়েছেন তার ধৈর্যের পরীক্ষা। তিনিও টেম্পার্ড হয়ে আউট হয়ে যান লেগ সাইডে মারতে গিয়ে। ভালো খেলতে গেলে অবশ্যই তাকে কাটশট খেলাতে দক্ষতা অর্জন করতে হবে। এমনকি পাওয়ার প্লের শেষ ওভারটাও দিয়েছেন মেডেন, যা একদমই অপ্রত্যাশিত। আপনি যদি পুরো খেলাটা একটু বিবেচনা করে দেখেন, এতটুকু নিশ্চিত হতেই পারেন বাংলাদেশের প্রতিটা প্লেয়ারকে আগে থেকে খুব সুন্দরভাবে গ্রাফ করে রেখেছিল ইন্ডিয়া। যেন ক্রিকেট নয়, বরং দাবার গুটি। যদিও এখানে কিছুটা ভিন্ন মিরাজের ব্যাপারে খুব একটা কিছু বলার নেই, কারণ তিনি যে অর্ডারে নেমেছেন সেখানে যে খেলাটা সম্ভব সবটাই দিয়েছেন তিনি। তার কাছে মান সম্মান বাঁচানোর লড়াই হয়ে উঠেছিল। দোষগুলো শুধু প্লেয়ারদের উপর দিলেই দায় শেষ হবে না, দায় নিতে হবে টিম ম্যানেজমেন্ট, টিম সিলেক্টরদেরকেও। মোট খেলিয়েছেন 3 পেসার, অথচ গত বিশ্বকাপের সব থেকে সেরা পেসার তানজিম সাকিবই নেই একাদশে। টিম ম্যানেজমেন্ট কি শুধুই লেফট রাইট কম্বিনেশনটাকেই জরুরি মনে করেছিলেন? কম্বিনেশন না হলেও বা কতটা ক্ষতি হতো? একটা দল যেখানে 20 ওভারও খেলতে পারে না, সেখানে টিম ম্যানেজমেন্ট, টিম কোচ কিংবা টিম সিলেক্টর কেউই কি তার দায় এড়িয়ে যেতে পারেন? আপনার দৃষ্টি ও বিবেচনাও শেয়ার করতে পারেন আমাদের সাথে।